দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলম। আমরা আজকে আলোচনা করব আগামী মনিটারি পলিসি কেমন হবে। আপনারা জানেন যে নতুন সরকারের আমলে এই প্রথম মনিটারি পলিসি দিতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য, হয়তো এই মাসের শেষেই দিবে। এই মনিটারি পলিসিটি এবারেও সংকুচিত মনিটারি পলিসি থাকছে, যেখানে পলিসি রেট যেটি আমরা বলি বাংলাদেশ ব্যাংক যেই রেটে টাকা ধার দেয় সেটি এখন 10%। আমরা কয়েকটা মনিটারি পলিসি থেকেই দেখে আসছি যে এই 10%ই অপরিবর্তিত রাখছে, এবং আগামী যে মনিটারি পলিসি আসছে সেখানেও এই 10%ই থাকছে। এটি যে একটি কমানোর ইঙ্গিত ছিল আগে, সেটি কমাচ্ছে না, কারণ যেহেতু আমাদের এখনো ইনফ্লেশন কন্ট্রোলে আসে নাই। এবং এই পলিসি রেট না কমানোর ফলে মার্কেটে আসলে কি ধরনের বার্তা যাবে বা এটার প্রভাব মানি মার্কেটে কি থাকবে, এবং একই সাথে আমরা আগামী মনিটারি পলিসিতে যেটা দেখতে পারি যে ব্যাংকগুলোর যে স্প্রেড যেটাকে বলি, অর্থাৎ ডিপোজিট রেট এবং লেন্ডিং রেট, এর মধ্যে যে তফাৎ, যে মার্জিন যেটাকে আমরা স্প্রেড বলি, সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছিল এর আগে 2023 সালে মার্কেট বেসড ইন্টারেস্ট রেট করার জন্য। সেটি আবার নতুন করে বাংলাদেশ ব্যাংক আবার নতুন করে দিচ্ছে, তাদের উদ্দেশ্য যাতে একটু লেন্ডিং রেট কমানো যায়। তো এটি আসলে মার্কেটে কি ইম্প্যাক্ট থাকবে, আসলেই কি লেন্ডিং রেট কমবে, যদি নাকি ডিপোজিট রেটের উপরও বা কি ধরনের প্রভাব থাকবে, এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স এবং ASM সাদ। আমরা আজকে সাখাওয়াত প্রিন্সের সঙ্গে এই বিষয়গুলো জানবো। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি তো প্রথমেই যদি বলেন যে এই মনিটারি পলিসি ডিসিশনগুলো কি হতে পারে এবং কোথায় কি ভাবছে বাংলাদেশ ব্যাংক। আপনাকে ধন্যবাদ। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বোর্ড মিটিং হয়। সেই বোর্ড মিটিংয়ে বোর্ড সদস্যরা যথাযথ নিয়মে উপস্থিত থাকেন। তো এখানে আগামী যে আপনি বলছেন যে নতুন অর্থ বছরের যে মুদ্রানীতি এবং এই গভর্নমেন্টের প্রথম মুদ্রানীতিতে গভর্নমেন্টের প্রথম মুদ্রানীতি হতে যাচ্ছে। তো আমরা দেখলাম যে পূর্বের মতনই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতেই এই বাংলাদেশ ব্যাংক থাকছে। তার মানে থাকার সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগে ছিল পলিসি রেট হচ্ছে 10%, এই 10%ই বাংলাদেশ ব্যাংক থাকবেন। তার মানে হচ্ছে 2024-এর অক্টোবরে কিন্তু 9.5 থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 10% করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত আমাদের মূল্যস্ফীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসার কারণে এই পলিসি রেটটা আনচেঞ্জ রাখছেন বাংলাদেশ ব্যাংক। তো সেটারই ধারাবাহিকতা রাখতে যাচ্ছে। আরেকটা আপনি বলেছেন যে আমাদের যে আমানত, কিন্তু এই যে আপনার আমানতের ওইটার আগে যাওয়ার আগে পলিসি রেটটা যে তারা আনচেঞ্জ রাখছে, সেটাতে আসলে তারা কি করতে চায়, এটা কেন, মানে ব্যাংকাররা কি বলছেন? এটার অন্যতম কারণ হচ্ছে কি আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে না, যার ফলে হচ্ছে ব্যাংক মানি প্রবাহটা যেন কম থাকে, মার্কেটে মানি প্রবাহ কম থাকে। এবং যখন ব্যাংকগুলো হচ্ছে 10% রেটে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সংগ্রহ করবে, তখন হচ্ছে এর নিচে কিন্তু ঋণ দিতে পারবে না, ঋণের সুদ হার কিন্তু আরেকটু বেশি হবে। তখন হচ্ছে মার্কেটে টাকার প্রবাহটা কম থাকবে, মানুষ কম টাকা নিবে, খরচ করবে কম। রাইট। তো এটা কি মূল লক্ষ্য রেখে হচ্ছে যে যে এবারও পলিসি রেটটা আনচেঞ্জ রাখছেন। তো কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে মনিটারি পলিসি, এই যে পলিসি রেট যদি আনচেঞ্জ রেখেই কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায় কিনা, এখানে অনেকগুলো আরও টুলস আছে। আপনি মনিটারি পলিসি কন্ট্রাকশনারি করলেন, অন্যদিকে হচ্ছে যে আপনার সাপ্লাই চেইন ডিসরাপশন, এটা আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন, অন্যদিকে যদি আপনার এখনও সেই আগের মতন যে পরিমাণ হচ্ছে যে আপনার প্রত্যেকটা সেক্টরে যদি বলি যে চাঁদাবাজির যে ব্যবসা বাণিজ্য নাই, অন্যদিকে হচ্ছে যে সাপ্লাই নাই, চাঁদাবাজি, এগুলো যদি আপনি নিয়ন্ত্রণে না আনতে পারেন, তাহলে হচ্ছে আপনি যতই পলিসিগত দিক থেকে আপনি কড়াকড়ি করেন না কেন, আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না। যেহেতু আপনার একটা তরমুজ যে ক্ষেত থেকে এখানে 50 টাকায় যে চাষিরা বিক্রি করে, সেই তরমুজ আমাদের কিন্তু 400 টাকা 500 টাকা, এখানে মধ্যখানে 5 থেকে 10 জায়গায় হচ্ছে চাঁদা দিতে হয়। তো আপনি যদি এই মধ্যখানের যে যে চাঁদার সিস্টেমটা উঠিয়ে দিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আমরা মনিটরিং পলিসি রেট আসলে কাজ করছে না। আর আপনি আরেকটি ডিসিশনের কথা এখানে লিখেছেন যে 4% যে ক্যাপ স্প্রেড,
এটিকে আসলে আবার বাংলাদেশ ব্যাংক ওই ক্যাপ সিস্টেমে, যেটা সিঙ্গেল ডিজিট লেন্ডিং রেট ক্যাপ যে দেওয়া হয়েছিল 2020 সালের দিকে, সেই ক্যাপই আরেকটি ভার্সনে যাচ্ছে কিনা? হ্যাঁ, আপনি কোভিডের সময় বাংলাদেশ ব্যাংক এমন একটা পদ্ধতি করে, তখন হচ্ছে যে আমাদের ওভারঅল লেন্ডিং মানে যে কম ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ঋণের সুদ হার কমানোর জন্য একটা মানে স্প্রেড দিয়ে দেয় যে মধ্যখানে 4% মানে স্প্রেড থাকবে। ওইটার প্রভাব অর্থাৎ তো ডিপোজিট যদি সে 5% নেয় তাহলে 9% বেশি সে লেন্ডিং করতে পারবে। রাইট। ওইটার প্রভাব তো আমরা দেখেছি 2020 সালের পরে কি পরিমাণ মার্কেটে টাকা বের হয়ে গেছে, এবং বড় বড় কর্পোরেট গ্রুপগুলো হিউজ পরিমাণ লোন পেয়েছে মাত্র সামান্য সুদে, এবং ওইটার তো মানে যে আপনার ছিল হচ্ছে 9% ক্যাপ, এর সিঙ্গেল ডিজিট ক্যাপ। এখানে অনেক ব্যবসায়ীরা 7%, 8%ও ঋণ পেয়েছে। তো এখন নতুন যে গভর্নর এসেছে, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে আপনার নতুন কর্মসংস্থান তৈরি করা, এখানে হচ্ছে যে আপনার ইকোনমিকে ঘুরে দাঁড়ানো, একই সঙ্গে হচ্ছে যে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথকে বৃদ্ধি করা। তারই লক্ষ্যে হচ্ছে আমরা যদি দেখি যে সবগুলো সিদ্ধান্ত কিন্তু ব্যবসা বান্ধব সিদ্ধান্ত নিচ্ছে। আপনার 60,000 কোটি টাকার যে প্রণোদনা স্কিম নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটা একটা আপনি দেখতে পারেন যে সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজার লিমিট এখানে হচ্ছে যে বাড়িয়েছে, এটা একটা ব্যবসায়ী বান্ধব ভূমিকা নিচ্ছে। আর গত এপ্রিলে আপনার আমাদের যে শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন। বৈঠক পরে তারা দাবি জানিয়েছেন যে ইন্টারেস্ট রেটটা আরও যাতে কমে। অন্যদিকে হচ্ছে তারা হচ্ছে আপনার সেই ফরেন লোন আরও বাড়তি চেয়েছেন, যেটা হচ্ছে আপনার এক সময় হচ্ছে আপনার রিজার্ভ থেকে যে ডলার দিত আর কি। তো তারই মানে যে ফলো আপ আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা নিয়ে চিন্তা করছেন। একদিকে হচ্ছে আপনার পলিসি রেট না চেঞ্জ করে হচ্ছে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি পলিসিতে স্ট্রিক্ট থাকছেন, অন্যদিকে হচ্ছে আপনি 4% পলিসি রেট কমাচ্ছেন না, মানে আপনি বার্তা দিতে চান যে আপনার লেন্ডিং রেটটা আপনি বাড়তি রাখতে চান, আবার অন্যদিকে স্প্রেড দিয়ে আপনি আবার লেন্ডিং রেট কমানোর চেষ্টা করছেন। এটা কন্ট্রাডিক্টরি। রাইট। এটা তো হচ্ছে 2023 সালে আপনি বলছেন যে আইএমএফ এর পরামর্শক্রমে কিন্তু এখান থেকে বের হয়ে যায় বাংলাদেশ। ওই সময় হচ্ছে আমাদের দীর্ঘদিন যে এই যে 9-6 সুদের মধ্যে থাকার কারণে ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এটার মানে যে ক্রিটিসাইজ করে। তো পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আব্দুর রউফ তালুকদারের সময় মনে হচ্ছে ওই সময় হচ্ছে আপনার স্মার্ট রেটে যান আর কি, যে মার্কেট বেসড রেটে যায়, তখন স্প্রেডটা তুলে দেওয়া হয়। এখন সেই আগের সিস্টেমকে মানে যে নিয়ে চিন্তা করছেন, যে কালকের বোর্ড মিটিংয়ে এটা আলোচনা হয়েছে, তারা 4% ক্যাপ দিতে চান। তো এটা তো হচ্ছে মার্কেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। আপনার এক ব্যাংক, কোনো ব্যাংক দুর্বল, সে হচ্ছে যে বেশি সুদে আপনার আমানত নেয়, আবার কোনো ব্যাংক ভালো, সে হচ্ছে স্বল্প সুদে আমানত পায়, তার কাছে হচ্ছে যে জোর করে হচ্ছে যে গ্রাহকরা আমানত রাখে। যেমন আপনি একটু উদাহরণ দিচ্ছিলেন আমার সঙ্গে কথা। হ্যাঁ, আমি যেটা আপনাকে বললাম যে আপনার মার্কেটে হচ্ছে অনেক ব্যাংকের কাছে হিউজ পরিমাণ আমানত রাখে, হচ্ছে যেমন ডাচ বাংলা ব্যাংকের কাছে হিউজ লিকুইডিটি আছে। হ্যাঁ, এখানে অন্যতম কারণ হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তার হচ্ছে এটিএম সেবা আছে, তার ব্রাঞ্চ সেবা ভালো। তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা হচ্ছে ডাচ বাংলাতে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে ব্যাপক পরিমাণ টাকা রাখে। ওখানে ওই ডিপোজিটগুলো কিন্তু তার হচ্ছে যে ফিক্সড ডিপোজিট না, সে এই ডিপোজিটের বিপরীতে ডাচ বাংলার হচ্ছে 2 থেকে 3% মধ্যে হচ্ছে তার সুদ দিতে হয়। এখন ডাচ বাংলাকে যদি আপনি বেঁধে দেন যে তোমার 4% স্প্রেড থাকবে, তো আপনার হচ্ছে 3% প্লাস 4%, 7%-এ তো আপনার লোন মানি হচ্ছে যে তখন কর্পোরেট গ্রুপগুলো এখানে মানে ঝাঁপিয়ে পড়বে। সে হচ্ছে যে মানে যেই লক্ষ্য নিয়ে হচ্ছে মার্কেটে নতুন করে হচ্ছে যে আপনার বুস্ট আপ করতে চায়, সেটা আমরা দেখব না। কারণ হচ্ছে বড় বড় যারা গ্রুপগুলো তারাই হচ্ছে যে ঋণ পাওয়ার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পায়। এটা আপনার একটা উদাহরণ। আবার হচ্ছে অন্য ব্যাংক হচ্ছে তার হচ্ছে লেন্ডিং আমানতের রেট হচ্ছে আপনার 10% আছে। হ্যাঁ, সে তো আর 14%-এ তখন যাবে না, তখন ব্যাংকগুলো মানে যে বিজনেসম্যানরা ওই ব্যাংকে যাবে না। তো এখানে অর্থনীতিবিদরা যে বিষয়টা বলছেন যে ব্যাংকের একটা ব্যাংকের মানে মানি ম্যানেজমেন্ট পলিসি এক এক রকম, রাইট, একটা ব্যাংকের পলিসি এক এক রকম, সেজন্য আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, ব্যাংকের উপরে ছেড়ে দিতে হবে। এভাবে মানে যে ফিক্সড করে স্প্রেড দিয়ে এটা ব্যাংকের জন্য মানে যে ক্ষতি হবে, এবং তখন হচ্ছে যারা এসএমই গ্রাহক, যারা হচ্ছে কনজিউমার লোন পায়, এই জায়গাটা চরম ধরনের হচ্ছে যে অবনতি হবে। ধন্যবাদ আপনাকে প্রিন্স আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো দর্শক, দেখলাম আসলে মনিটারি পলিসির দুটো ডিসিশন আসলে কন্ট্রাডিক্টরি। 10% পলিসি রেট আনচেঞ্জ রাখার যে ইঙ্গিত দিচ্ছে, তার মানে তারা বোঝাতে চায় যে মার্কেটে
টাকা যেন সস্তা না হয়, মানুষ যেন সহজে টাকা না পায়, তাহলে খরচ করবে কম, ইনফ্লেশন কমে আসবে। এটা হলো একটা সাইড। যদিও আমাদের ইনফ্লেশন এতদিন ধরে কমছে না, তা মানি সরবরাহ কন্ট্রোলের উপর ডিপেন্ড করে না, এটা আমাদের সাপ্লাই সাইড ডিসরাপ্টেড হয়ে গেছে। কারণ অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। অনেক আমরা যদি এই সিটি গ্রুপের ঘটনাই দেখি, তারা ইম্পোর্ট করার মতো টাকাই পাচ্ছে না, ফলে তারা তো আমাদের কনজিউমার মার্কেটে একটা হিউজ তাদের শেয়ার আছে। তো এরকম অনেক ধরনের ঘটনা আছে, সেখানে শুধুই পলিসি রেট আসলে এখানে কাজ করে না। এবং অন্যদিকে তারা আবার চেষ্টা করছে যে ডিপোজিট এবং লেন্ডিংয়ের যে পার্থক্য মার্জিন, মানে ব্যাংকের জন্য যে স্প্রেড, এটাই আসলে তাদের ব্যবসা, সেটি তারা এখন ক্যাপ করার চেষ্টা করছে, যেটা আসলে মান্ধাতার আমলে অন্য দেশে সাধারণত এটা ফলো করা হয় না। যেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, পুরনো রুলগুলোই আবার রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে। এটাতে অনেক ব্যাংকের আসলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেমন যেই ব্যাংকগুলো অনেক দুর্বল, উইক, তারা অনেক হাই রেটে ডিপোজিট নিচ্ছে, তারা হয়তো আবার লেন্ডিং করছে কম, লেন্ডিং করার ক্যাপাসিটি নেই ক্যাপিটাল ডেফিসিটের কারণে, তার জন্য কিন্তু আবার এটি ব্যবসা করা এই 4% মার্জিনে সম্ভব না। তো এরকম অনেক ধরনের আসলে ব্যাপার ঘটবে, যেটা ব্যাংকের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে, এটি আসলে ব্যাংকাররা বলছেন আমাদের। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।